এই সরকারের দায়িত্বটা কি? আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন না, অবশ্যই এইটা স্পষ্ট কথা বলি। আমি এমন গণতন্ত্র চাই না যে গণতন্ত্রে আওয়ামী লীগ অথবা বিএনপির মতো বড় যে কোনো একটা দল প্রত্যাখ্যান নির্বাচনে না আসে। ওই শক্তি যদি আবার ফিরে আসে, ওই শক্তি যদি আবার ফিরে না আসে, তাহলে যে নির্বাচনটা এরপরে হবে সেই নির্বাচনটা কি গ্রহণযোগ্য হবে? মানে ওই পার্থক্য হবে কোথায়? না না, ওই শক্তি আবার ফিরে না আসলে নির্বাচন গ্রহণযোগ্যতার সঙ্গে কিন্তু ওই শক্তি ফিরে আসা না আসার কোনো সম্পর্ক নাই। আচ্ছা, ওই বদিউল আলম মজুমদার সাহেব যে কথা বলছেন, এই কথার সঙ্গে আমি একমত না। নিজেরা বলেছেন যে আওয়ামী লীগ না আসলেও নির্বাচন অবৈধ হবে না, মানে এটা হবে না, বৈধ হবে। আমি কিন্তু এই কথার সঙ্গে একমত না। এই সরকারের দায়িত্বটা কি? আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন না, অবশ্যই এই সরকারের দায়িত্ব হলো এমন একটা নির্বাচন ব্যবস্থা ক্রিয়েট করা। আচ্ছা, বিএনপি গত নির্বাচনে যায় নাই কেন বলেন? যায় নাই এই কারণে বিএনপি মনে করেছে যে এই নির্বাচন যেভাবে হচ্ছে, এভাবে হলে আমি যত বেশি জনসমর্থনে আমার থাক না কেন, আমি নির্বাচনে জয়লাভ করতে পারবো না। তার মানে নির্বাচন ব্যবস্থার মধ্যে একটা গলদ দেখেছে। বিষয়টা কিন্তু এখানেই, আমি জিতবো কি হবে কিন্তু তার টেনশন না, তারা বলছে নির্বাচন ব্যবস্থাটাই গলদপূর্ণ। এবং 2018 তারা কিন্তু গিয়েছিল আশ্বাসের উপর ভিত্তি করে যে নির্বাচনটা ভালো হবে। তো নির্বাচন যদি ভালো হবে, এমন একটা ব্যবস্থা যদি এই সরকার প্রস্তুত করতে পারে, যে তারা যে কমিশন করেছে বদিউল আলম মজুমদারের নেতৃত্বে, কমিশন গঠন করা নাই, করবে বলে বলেছে। যদি সে কমিশনটা গঠিত হয়, যোগ্য লোকগুলি সেখানে থাকে, বদিউল আলম মজুমদার নিজেও একজন যোগ্য ব্যক্তি বলে আমি মনে করি, ওনারা যদি থাকেন, সবাই মিলে যদি একটা কমিশন গঠন করে একটা পদ্ধতি সৃষ্টি করেন, সেখানে আওয়ামী লীগ না আসার কি কারণ আছে? উনি যে যুক্তিটা দিয়েছেন যে আওয়ামী লীগের এখন দলীয় প্রধান নাই, দলের সব নেতারা পলাতক, তাহলে এখন আওয়ামী লীগ কি আসবে? আরে ভাই, নির্বাচন তো কালকে হচ্ছে না, নির্বাচন তো 1-2 বছর পরে, 1-2 বছর পরে সবাই ফিরে আসবে। আপনি টেনশন করেন না। যদি এই একটা লটের মধ্যে সমস্ত নেতাদের বিরুদ্ধে মামলা করে দেন, সব নেতাদের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে মামলা ছিল না, নির্বাচনের যদি পরিবেশ থাকতো বিএনপি এইবারই নির্বাচনে আসতো, কিন্তু পরিবেশ তো ছিল না। এই মামলা সত্ত্বেও নির্বাচনে আসতো। বাংলাদেশের লোক কি মামলা নিয়ে নির্বাচন করে নাই? করে রে ভাই, করে, দিতে অনেক কিছু হয়, সবই হতো, কিন্তু নির্বাচন তো আজকে হচ্ছে না। কাজেই নির্বাচনটা 1 বছর পরে। বদিউল আলম মজুমদারের কথাতে আশঙ্কা তৈরি হয়েছিল, আমার মধ্যে আশঙ্কা হয়েছিল যে 1 বছর পরেও বোধহয় উনি ওরকম অনুকূল পরিবেশ তৈরি করতে পারবেন না। তো এটা না হলে তো আপনি দায়িত্ব নিয়েন না। ভাই, আমি একটা স্পষ্ট কথা বলি, আমি এমন গণতন্ত্র চাই না যে গণতন্ত্রে আওয়ামী লীগ অথবা বিএনপির মতো বড় যে কোনো একটা দল প্রত্যাখ্যান নির্বাচনে না আসে। আমি প্রতিদিন একটা করে কথা শুনি আর অবাক হই, আর ভাবি এটা বিএনপির লিডারের কথা। কারণ আমরা তো বিএনপির একটা চেহারা দেখেছি রে ভাই, আওয়ামী লীগের চেহারা দেখেছি, তো এটা বিএনপি লিডারের কথা যেন এটা কিন্তু মাঝে মাঝে ভাবি যে তাই তো দেখছি হচ্ছে। এবার যেটা হলো, 2 দিন আগেই দেখেন মির্জা ফখরুল ইসলাম কিন্তু এক ধরনের অস্থিরতা প্রকাশ করেছিলেন যে নির্বাচন তাড়াতাড়ি দিতে হবে, কিন্তু আজকে তারেক রহমান যেটা বললেন সেটা কিন্তু টোটালি অন্যরকম কথা বললেন, যে এদেরকে আবার সময় দিব, যে কোনো কিছু রূপে এদেরকে ব্যর্থ করা যাবে না, ব্যর্থ হতে দেওয়া যাবে না। আচ্ছা, ব্যর্থ যদি ওনারা যদি সফল হওয়ার যোগ্যতাই না থাকে, তাহলে আপনি কি করবেন? হতে পারে কিন্তু ওনাদের এমন এমন লোকজনকে নেওয়া হয়েছে এই উপদেষ্টা পরিষদে, তারা যদি শেষ পর্যন্ত সফল হওয়ার তাদের মিনিমাম যোগ্যতাই নাই, একটা লোকে আপনি গাছ ওঠাবেন ভাই, আপনি যতই খেলেন, সে যদি হাত পা না নড়ায় সে গাছ উঠবে কেমন করে? তাই না? আপনাদের খেলে উঠাইতে পারেন, তারেক রহমান কি ওনাদেরকে মানে সফল করে দিবেন? তা তো পারবেন না, উনি হেল্প করবেন। যদি এরা সফল হতেন, যোগ্যতাই না রাখে, তারপরে কি হবে? তারপরে এই জন্য উনি বলেছেন যেখানে হেল্প করলে হবে না, এদেরকে ব্যর্থ হতেই যাওয়া যাবে না। কেন এই কথা বলছেন? এই কথাটা কিন্তু জনগণের মনের কথা। আমাদের জনগণ কিন্তু এখন এই সরকারকে মানে কি যে ভালোবাসে ভাই, যদি বলে যে কেন ভালোবাসো, তারা একটা জবাব দেবে যে ভাই এরা আর কিছু না করুক, আমাদের তো হাবিয়া দুজক থেকে নামাই নিয়ে এসেছে, ওই হাবিয়া দুজকে আর কেউ ঢুকতে চায় না। এবং মানুষের মধ্যে একটা ধারণাও হয়েছে যদি কোনো কারণে সরকার ব্যর্থ হয়, তাহলে বোধহয় ওরা আবার ফেরত আসবে। এই চিন্তায় মানুষ শুধু অস্থির হয়ে গেল। তা না হলে দ্রব্যমূল্য এই সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না, কিন্তু লয়ের অর্ডার নিয়ন্ত্রণ করতে পারছে না।
বিদ্যুৎ দিতে পারছে না, কিন্তু লোডশেডিং হচ্ছে প্রতিদিন। এই সমস্ত বিষয় নিয়ে কারো মুখে কোনো কথা শুনছেন? পাবলিকের মুখে শুনবেন না। কেন শুনবেন না? কারণ তারা এগুলো সহ্য করছে, তাতে কষ্ট হচ্ছে, কিন্তু সহ্য করছে। কেন করছে? তারা ভাবছে আমি যদি এগুলি বলি, যদি সরকার ব্যর্থ হয়, আবার তাদের মধ্যে এই ভয়টাও আছে যদি সরকার অভিমান করে, অভিমানও কিন্তু করতে পারে, এই বিষয়ে কিন্তু বলতে পারে আমি পারতেছিলাম জায়গায়। এইটাও তো আর শুনতে রাজি না। তাদের বক্তব্য না আপনাকেই পারতে হবে, বলেন আমার আর কত ত্যাগ স্বীকার করতে হবে। জনগণের অ্যাটিটিউড কিন্তু এরকম। তো এই অবস্থা, এই অ্যাটিটিউডটা তারা ক্রমশ বুঝতে পেরেছেন, দূরে থাকলেও বুঝতে পেরেছেন, এবং বুঝে ওই মানে আপনার পপুলার যে সেন্টিমেন্টটা, পপুলার যে থিওরিটা, উনি ওটার সঙ্গে আছেন। একটা রিয়েল পলিটিশিয়ানের এটাই হলো একটা চরিত্র, যে আমি পপুলার যে সেন্টিমেন্ট আছে ওর সঙ্গে যাবো, মানুষের যাচ্ছেন জনগণের সাথে। কিন্তু আমার শরীর বন্ধ অনুরোধ এই সরকারের কাছে, ভাই তারেক রহমান আপনাকে হেল্প করবে এই আশা বলে থাকেন না। বিএনপি জনগণ সহ্য করবে, জনগণ একতরফা ভালোবাসতেই থাকবে এই অপেক্ষায় থাকেন না। প্লিজ একটু নড়াচড়া করেন। তাদের মধ্যে কিন্তু নড়াচড়াটা কম দেখতেছি, ওটা আমি চাই না। ডেফিনেটলি আমি চাই সমস্ত দল নির্বাচন করুক, যার যার শক্তি অনুযায়ী করুক, তারপরে জনগণ যাকে বাইসে নেয় সে ক্ষমতা আসবে, কোনো সমস্যা নাই। এটা আমি তো আসলে বহু বছরের জনগণেরও দাবি, বিরোধী রাজনৈতিক যে দলগুলোর। তাহলে এখনই আশা করছি কেন? কথাটা খেয়াল করেন। আপনি বলবেন যে না আমরা তো একটা ছাত্রদের একটা আন্দোলনে, দেখেন ছাত্রদের আন্দোলন যে জিনিসটা, এই জিনিসটাও আমার কাছে মনে হচ্ছে যে এটাকে আসলে নষ্ট করার জন্য আমরা অনেক কিছু করতেছি। পুরো ক্রেডিটটা আমরা ছাত্রদেরকে দিচ্ছি, দেওয়ার ফলটা কি হয়েছে? ফলটা হয়েছে এখন দেখা গেলো ত্রাণের টাকা নাকি ব্যাংকে রাখে। তো অভিযোগ এসেছে, এবং ত্রাণের যে সামগ্রী ছিল সেগুলো ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন জায়গায় খুঁজে পাওয়া যায়, সেটাই বলছি, পরিত্যক্ত অবস্থা। তো এটা কিন্তু এটাই হয়েছে। মানে শুনেন রে ভাই, আমি একটা কথা বলি, হঠাৎ করে কিন্তু কিছু হয় না। হঠাৎ করে আপনি সকালে ঘুমের থেকে উঠলেন, হঠাৎ করে আসমান থেকে দেখলেন যে আপনার ছোট ভাই অথবা আপনার প্রিয় বন্ধু সে যে হঠাৎ করে দরবেশ হয়ে গেল। দরবেশ কিন্তু এক রাতে হয় না। তো যারা এখন এত বড় বড় কথা বলছেন, এবং যেহেতু একটা হুজুগ উঠছে, থামানো যাবে না, এটা প্রতিবাদ করলে আবার আপনি প্রতিক্রিয়াশীল হয়ে যাবেন, হুজুগ জেনে উঠছে, তাদেরও তো হঠাৎ করে এখানে আমদানি হয় নাই, কিন্তু হঠাৎ করে পয়দা হয় নাই, তাদেরও কিন্তু ধারাবাহিকতা আছে, এবং এগুলি কিন্তু আসছে, অনেকে দেখিয়েছে। আজকে থেকে 2 বছর আগে 3 বছর আগে তারা ফেসবুকে কি স্ট্যাটাস দিয়েছিল, সেগুলো স্ক্রিনশট বেরোচ্ছে, তারা তো ওইখান থেকে আসছে। হ্যাঁ, আপনি বলবেন যে না ওদের জ্ঞান চক্ষু উন্মোচিত হয়েছে, অতএব তারা বুঝতে পেরেছে এটা ভুল, এটা ভালো, আমি মানতে রাজি আছি, হয়েছে উন্মোচিত। কিন্তু স্কুলিংটা কিন্তু একদম বৃথা যায় না। সে কোন স্কুলে পড়া? ছাত্রলীগের স্কুল, তাই না? দুর্বৃত্ত পড়ার একটা স্কুল। তো ওই স্কুলে পড়াশোনা করে হাতে এত টাকা পেয়া আপনি সাধু হয়ে যাবেন, কঠিন, একটু কঠিন। আমাদেরও তো ভাই চুল টুল পাকছে কিছু, তো দেখি। তো যাই হোক, তারপরেও ওনাদের তো সম্মান দেওয়া হচ্ছে। ইউনূস সাহেব বলেছেন ওরাই আমাদের এমপ্লয়ার, তো ঠিক আছে, এমপ্লয়ারটা কোন পর্যন্ত নিয়ে যায় আমরাও দেখেছি। কিন্তু বিষয়টা হলো, আপনি যে রাজনীতির যে সংস্কার বলছেন, রাজনীতির সংস্কার বলে করা যায় না, রাজনীতির সংস্কার কমিশন বসিয়েও করা যায় না। রাজনীতির সংস্কারটা এটা জেনারেশন টু জেনারেশন হতে হয়, বুঝছেন? ওটা জেনারেশন দেখে দেখে হয়। আমার আগের রাজনীতিবিদ কিছু নেই, আওয়ামী লীগের রাজনীতিটা কি আসলে, এটা আওয়ামী লীগের শেখ মুজিবকে দেখে দেখে শিখছে এরা। শেখ মুজিব, তার মালিক উকিল, আব্দুর রাজ্জাকের মারামারি, তারপরে শেখ হাসিনার একনায়কতান্ত্রিক আচরণ, এইগুলো দেখে দেখেই কিন্তু আওয়ামী লীগের পলিটিক্সটা অগ্রসর হচ্ছে। ঢাকায় আমরা দেখেছি শেখ হাসিনা যা বলবে তাই, এই একই জিনিসে কিন্তু আমরা দেখেছি উপজেলা পর্যায় পর্যন্ত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি যা বলবে তাই। গণতন্ত্র ঢাকাতেও নেই, ওখানেও নাই, সরকারেও নেই, পার্লামেন্টেও নেই। মানে রাজনৈতিক দলগুলোর মধ্যেও গণতন্ত্র নাই, এটা তো থাকার জন্য সময় লাগবে। আমি ওইটা বলছি যে এটা কিন্তু আপনি যেটা বলছিলেন, প্রথম যে প্রস্তাবটা ছিল রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারটা আসবে কিনা, এই সংস্কারটা কিন্তু জনগণের কাছে যাওয়ার মতো, জনগণের রাজনীতি হওয়া, এটা কিন্তু আপনার আইন করে পারবেন না আপনি, এটা তাদের উপলব্ধিতে আসতে হবে। যখন দেখা যাবে যে তারা জনগণের কাছে যাচ্ছে না, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তো জনগণ তাদের প্রত্যাখ্যান করবে, যে কাজটা আওয়ামী লীগ করছিল। আওয়ামী লীগ 2014 সালে এসে বুঝলো যে আমি তো জনগণের কাছে না গেলেও চলে,
আমি একা একা ইলেকশন করবো, একা একা জিতবো, একা একা রায় ঘোষণা করবো। তো করছে, তাতে কি হয়েছে? তাকে জনগণ বিচ্ছিন্ন প্রত্যাখ্যান করছে। উনি হেলিকপ্টারে চলে গেলেন। অনেক সময় না আমরা বলি, মানে এই জেনারেশন বলে, বঙ্গবন্ধু এত বড় নেতা, দেশটা স্বাধীন করলো এবং 15ই আগস্ট উনি মারা গেলেন 75-এ, 3.5 বছরের মাথায় উনার জন্য নাকি একটা মিছিল হয় নাই, একটা শোক সভা হয় নাই। অনেকে কিন্তু অবাক হয়, তারা এবার কিন্তু বুঝছে যে কেন হয় নাই। এবার তারা বুঝছে যে কেন হয় নাই, যে এত বড় নেত্রী শেখ হাসিনা, এত বড় নেত্রী, সে চলে গেল, কোথাও কোনো একটা শোক দেখছে, একটা মিছিল, এত বড় দল আওয়ামী লীগ, কোথাও কোনো একটা শোক দেখছেন, একটা মিছিল দেখছেন, কোনো কোথাও দেখছেন? তাদের উপর নির্যাতন হচ্ছে এমন অভিযোগ তো তারা করছে। নির্যাতন কোথায় কি হচ্ছে দেখান তো আপনি। বিএনপির উপর নির্যাতন তো দৃশ্যমান ছিল রে ভাই। বিএনপির উপর নির্যাতন তো দৃশ্যমান ছিল। প্রথম 7 দিনে তাদের উপর কি নির্যাতন হচ্ছে? প্রথম নির্যাতনটা করবে কারে, সেই তো নাই। আগে করতে আমাদের ঢুকে পড়ছে, বুঝছেন না? কাজে এগুলো কি, এটা কেন হচ্ছে? এটা হয়েছে তাদের মনোবল ছিল না। তারা জানতো যে আসলে আমি করাপ্ট, তারা জানতো আমাকে ধরলে আমার কাছে কোনো জবাব নাই। তারা তাদের যে মানে প্রতিরোধ করা অথবা নিজের আত্মপক্ষ সমর্থনের মতো তাদের কোনো নৈতিক জোর ছিল না। ভাই, চোর তো সবার আগে জানা যায় সে চুরি করছে, যে লুচ্চা সে সবচেয়ে আগে জানে আমি লুচ্চামি করছি, অন্য তো পরে জানে। তো ওরা জানে না ওরা কি করছে, ও তো জানে, নিজের অপরাধ বোধ থেকেই তারা এই ধরনের একটা আছে। তো এগুলো আছে। এখন এটার মধ্যে কোনটা ঠিক কোনটা বেঠিক, এটা আসলে একটা বড় মানে অনেকে এর মধ্যে রাজনীতির অনেকে রাজনৈতিক উদ্দেশ্য বা রাজনৈতিক উদ্দেশ্যেও ভাঙা হচ্ছে এমনটা না। আমরা হতে পারি, আমি বলি আপনাকে, যারা নাকি মাজারে বিশ্বাস করে না, যারা মাজারের উপর যাদের আস্থা নাই, এমন লোক সবাই যে মাজার ভাঙতে গেছে তাও কিন্তু না, তাও কিন্তু না। কিছু লোক আছে তারা মনে করে এটা ভাঙাটা তাদের জন্য প্রয়োজন, তারা ভাঙতে গেছে। যেমন জামাত ইসলাম কথা বলি আমি, জামাত ইসলাম কিন্তু মাজারে বিশ্বাস করে না, ওদের রাজনীতিটা মাজার বিরোধী রাজনীতি। কিন্তু এটা জামাত ভাঙতে গেছে, এটা কিন্তু আমি পার্সোনালি মনে করি না। এটা বেসিক্যালি ভাঙতে গেছে আপনার ওই যে গ্রুপগুলি বললাম আমি, সালাফি যারা আছে, ওরা আমাদের এখানে কিছু কিছু আছে, দেওবন্দের কিছু আছে এরা, এবং আরো কিছু কিছু আহলে হাদিস কিছু কিছু আছে কয়েকটা, এরা ভাঙতে গেছে। এখন এরা কিন্তু আসলে একটা মাজার ভেঙে ফেলার মতো অত শক্তিশালী প্রতিষ্ঠান কিন্তু এরা না। কিছু মাদ্রাসাও আছে, তারাও মাজার বিরোধী, তারাও করতে গেছে, কম মাদ্রাসা যেটাকে বলে, ওরা দেওবন্দি আসলে। তো এরা মাজারটাকে ঠিক মানে মনে করে না, মানে আপনার ইসলামের অনুসারী মনে করে না। এখন তাদের যদি ওপেন করে দেওয়া হয় যে তুমি তোমার ক্ষমতা নিয়ে প্রকাশ্যে অগ্রসর মাজার ভাঙতে, ওরা পারবে না, ওদের সেই সক্ষমতা নাই, ওরা এত শক্তিশালী না। তাহলে এখানে কেন আসলো? এখানে আসলো এই কারণে, যখন নাকি একটা গন্ডগোল হয়, ভালো জায়গায় আপনার বাড়িতে আগুন ধরলো, আপনি কোন দিকে নজর দিবেন? যে আমার মূল্যবান জিনিসপত্রগুলো আমি দৌড়ে কিনেছি, এর মধ্যে কেউ যে আপনার গোয়াল ঘরে ঢুকে আপনার খড় থেকে দুটো মুরগি চুরি করে নিয়ে গেল, এটা কিন্তু আপনি দেখতে যাবেন না। তারা কিন্তু ওই লাইন। তো এরা হলো এরকম যে একটা বড় একটা পরিবর্তন আসছে। এখন 10-12 জন যুবক ছেলে যে একদিকে কিছু একটা করে, তাহলে এরা ছাত্র, এটা মনে করে পুলিশে অগ্রসর হয় না। তো তারা এই চান্সটা নেওয়ার চেষ্টা করছে। যেই সরকারের প্রথম সরকার চুপচাপ ছিল, যে সরকার একটু হুঙ্কার দিচ্ছে যে এটা কঠোর হাতে দমন করা হবে কেউ গেলে, এরপরে কিন্তু চুপ হয়ে গেছে। এখন কিন্তু বীরত্বর নাই। ওই যে বললেন না, উনি বললেন না যে ফেসবুকে ইভেন্ট ঘোষণা করে গোলাপ শাহ মাজার ভাঙতে গেছিল, 11 তারিখে ভাঙবে। পরে যখন এখানে কিছু লোক দাঁড়ায় গেছে আসতে পারে ফিরাবো, ওই প্রায় 15,000-এর মতো লোক ওর মধ্যে করছে, তারা যাবে ইভেন্টটা তো আপনার ওকে